কাবুলের এক হাসপাতালে রাত নেমেছিল অন্য দিনের মতোই। সেখানে বন্দুকের শব্দ ছিল না, ছিল না যুদ্ধের কৌশল বা সেনাদের গর্জন। সেখানে ছিলেন শত শত রোগী। কিন্তু সোমবার রাত ঠিক 9টার দিকে ওই হাসপাতালই পরিণত হলো মৃত্যু উপত্যকায়। আফগানিস্তান সরকারের দাবি, একটি বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে কাবুলের ওমর অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতাল, একটি 2000 শয্যার পুনর্বাসন কেন্দ্র। প্রাথমিক হিসাব বলছে অন্তত 400 জন জানে শেষ হয়েছে, আরও প্রায় 250 জন গুরুতর আহত। যারা জানে শেষ হয়ে গিয়েছেন তাদের অধিকাংশই ছিলেন রোগী, যারা যুদ্ধ নয় বরং নিজেদের জীবন বাঁচানোর লড়াই লড়ছিলেন, আর তার জন্য ওই হাসপাতালে তারা ভর্তি ছিলেন। আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন, একটি পুড়ে যাওয়া হাতের ছবি। সঙ্গে লেখেন একটি বাক্য যা গোটা বিশ্বের বিবেককে নাড়া দিচ্ছে। যে হাসপাতাল ছিল আশার আলো, সেটাই এখন স্বপ্নের কসাইখানা। এই একটি বাক্যই যেন পুরো ঘটনাটির নির্মমতা তুলে ধরছে। আর এখানেই শুরু হয়েছে বিতর্কের। আফগানিস্তান সরাসরি অভিযোগ করেছে এই হামলা চালিয়েছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তান সরকার সেই অভিযোগ একেবারে অস্বীকার করেছে। তারা বলছে তাদের বিমান হামলা ছিল নির্ভুল সামরিক অভিযান, যেখানে লক্ষ্য ছিল কেবল জিহাদি পরিকাঠামো। দুই দেশের এই পরস্পর বিরোধী দাবি শুধু একটি হামলার যে সভ্যতা বা সত্যতা সেটা নিয়ে প্রশ্ন তুলছে না, এটি তুলে ধরছে একটি বড় প্রশ্ন: দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের সম্পর্ক কি এখন এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে হাসপাতালও আর নিরাপদ নয়? উল্লেখ্য, বর্তমান সংঘাত হঠাৎ করে কিন্তু শুরু হয়নি। এর শিকড় বহু বছরের অবিশ্বাস, সীমান্ত সংঘাত এবং জিহাদ নিয়ে পারস্পরিক অভিযোগের মধ্যে লুকিয়ে আছে। ফেব্রুয়ারির শেষ দিকে পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তন হতে শুরু করে, আর পরিস্থিতি আরও খারাপ হয়। আফগানিস্তান অভিযোগ তোলে পাকিস্তান তাদের সীমান্তের ভিতরে বিমান হামলা চালিয়েছে, যেখানে সাধারণ মানুষ জানে শেষ হয়েছে। আর এর জবাবে আফগানিস্তান সীমান্তের ওপারে পাল্টা হামলা চালায়। এই পাল্টাপাল্টি আক্রমণের ফলে ভেঙে যায় একটি গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতি হয়েছিল গত অক্টোবরে কাতারের মধ্যস্থতায়। তখন দুদেশের মধ্যে কয়েক দফা সংঘর্ষে বহু সেনা, সাধারণ মানুষ এবং সন্দেহভাজন জিহাদি জানে শেষ হয়েছিল। কিন্তু সেই শান্তির চুক্তি টিকল মাত্র কয়েক মাস। এরপর সীমান্ত আবারও পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। পাকিস্তানের মূল অভিযোগ একটি: আফগানিস্তান তাদের ভূখণ্ডে পাকিস্তানি তালিবানকে আশ্রয় দিচ্ছে। পাকিস্তানি তালিবান বা টিটিপি বহু বছর ধরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে আসছে। পাকিস্তান বলছে এই সংগঠনের যোদ্ধারা আফগানিস্তানের ভিতরে নিরাপদ আশ্রয় পাচ্ছে এবং সেখান থেকেই তারা পাকিস্তানে হামলা চালাচ্ছে। শুধু তাই নয়, পাকিস্তান আরও অভিযোগ করেছে আফগানিস্তান বালোচ বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে আশ্রয় দিচ্ছে। এই সংগঠনগুলো পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে নিয়মিত হামলা চালায়। আফগানিস্তান অবশ্য বারবার সেই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, পাকিস্তান নিজের অভ্যন্তরীণ সমস্যার দায় আফগানিস্তানের ওপর চাপানোর চেষ্টা করছে। পরিস্থিতি একেবারে বিস্ফোরণমুখী হয়ে ওঠে যখন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রকাশ্যে বলেন, আফগানিস্তানের তালিবান সরকার রেড লাইন অতিক্রম করেছে। তার অভিযোগ ছিল আফগানিস্তান থেকে ড্রোন হামলা চালানো হয়েছে পাকিস্তানের ভিতরে, যেখানে সাধারণ মানুষ আহত হয়েছে। এই বক্তব্যের পর থেকেই দুদেশের মধ্যে সামরিক উত্তেজনা দ্রুত বেড়ে যায়। কয়েকদিনের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি বিমান হামলা। এরপর পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে তারা আফগানিস্তানের সঙ্গে একেবারে খোলা যুদ্ধে রয়েছে। একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যখন এমন ঘোষণা করে, তখন তার গুরুত্ব কেবল আঞ্চলিক অঞ্চলের মধ্যে আর সীমাবদ্ধ থাকে না। বিশ্ব রাজনীতির জন্যও তা অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে। এই উত্তেজনার মধ্যেই আসে কাবুলের হাসপাতালে হামলার ঘটনা। আফগানিস্তানের দাবি, পাকিস্তানি বিমান হামলায় ধ্বংস হয়েছে হাসপাতালটি। কিন্তু পাকিস্তান বলছে তারা কখনো কোনো হাসপাতালকে টার্গেট করেইনি।
তাদের বক্তব্য অনুযায়ী হামলার লক্ষ্য ছিল জিহাদিদের ঘাঁটি। এই দুই বিপরীত বক্তব্যের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা শত শত নিথর শরীর। সত্যি কি ঘটেছিল তার নিরপেক্ষ তদন্ত ছাড়া জানা সম্ভব নয়। কিন্তু একটি বিষয় স্পষ্ট, যুদ্ধ যত বাড়ছে সাধারণ মানুষই তার সবচেয়ে বড় শিকার হয়ে উঠছে। কাবুলে ক্ষমতায় থাকা তালিবান সরকার এই হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে অভিহিত করেছে। তাদের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলছেন, পাকিস্তান আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং একটি বেসামরিক চিকিৎসা কেন্দ্রকে তাদের লক্ষ্যবস্তু বানিয়েছে। এই বক্তব্য শুধু কূটনৈতিক প্রতিবাদ নয়, এটি যুদ্ধের আগুনকে আরও উস্কে দিতে পারে। কারণ তালিবান সরকার ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে তারা এই হামলার জবাব দেবে। তবে এই সংঘাত এখন শুধু দুদেশের মধ্যে সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক মহলেও উদ্বেগ দ্রুত বাড়ছে। চীন ইতিমধ্যেই মধ্যস্থতার চেষ্টা করেছে। তাদের বিশেষ দূত দুই দেশে গিয়ে শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও একটি প্রস্তাব পাশ করেছে, যেখানে আফগানিস্তান থেকে জিহাদি কার্যকলাপের নিন্দা জানানো হয়েছে। তবে সেখানে পাকিস্তানের নাম কিন্তু সরাসরি উল্লেখ করা হয়নি। জাতিসংঘ আফগানিস্তানে তাদের রাজনৈতিক মিশনের মেয়াদ আরও 3 মাস বাড়িয়েছে, কিন্তু বাস্তবতা হলো কঠোর মাঠের পরিস্থিতিতে এখনো কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। পাকিস্তান আর আফগানিস্তানের সীমান্ত প্রায় 2600 কিলোমিটার দীর্ঘ। এই সীমান্ত অত্যন্ত অস্থির এবং অনেকাংশেই নিয়ন্ত্রণাধীন। এখানেই রয়েছে তথাকথিত ডুরান্ড লাইন, যা দুদেশের মধ্যে বহু দশকের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। এই সীমান্ত দিয়ে বছরের পর বছর ধরে যোদ্ধা, অস্ত্র এবং খারাপ জিনিস পাচার হয়েছে। বর্তমানে সেই একই সীমান্ত পরিণত হয়েছে পূর্ণাঙ্গ সামরিক সংঘর্ষের সম্ভাব্য মঞ্চে। আরও একটি বড় উদ্বেগ হলো শরণার্থী সংকট। পাকিস্তান ইতিমধ্যেই কয়েক মিলিয়ন আফগান শরণার্থী তাদেরকে আশ্রয় দিয়েছে এবং তারা পাকিস্তানে বসবাস করছে। যদি সেই সংঘাত বা এই সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়, তাহলে নতুন করে লক্ষ লক্ষ মানুষ সীমান্ত পেরিয়ে পালাতে বাধ্য হবেন, যারা দক্ষিণ এশিয়ার মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এই সংঘাতের আরও একটি ভয়াবহ দিক রয়েছে। এলাকা জুড়ে সক্রিয় রয়েছে আল কায়দা এবং ইসলামিক স্টেটের মতো জেহাদি সংগঠন। যদি পাকিস্তান ও আফগানিস্তান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে এই সংগঠনগুলো নতুন করে শক্তি সঞ্চয় করার একটা সুযোগ পেতে পারে। কারণ ইতিহাস দেখিয়েছে, যখন রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে তখন চরমপন্থী গোষ্ঠী দ্রুত মাথাচাড়া দেয়। সত্যি কি এই সংঘাত চলতে থাকবে, নাকি এই সংঘাত থামবে? যার উত্তর দেবে সময়। আর আপডেটের জন্য আপনাকে নজর রাখতে হবে আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।